তাহলে আজকের বিষয়টা হলো ঋণ পরিশোধে কোনো সচ্ছল ব্যক্তি যদি টালবাহানা করে তাহলে এর শরিয়া বিধান কি? সচ্ছল ব্যক্তি বলেছি, তাই না? অর্থাৎ ঋণ গ্রহীতা বা আপনি কাউকে ঋণ দিয়েছেন, সে ঋণটা পরিশোধ করতে সক্ষম, তার কাছে টাকা আছে, তারপরে সে টালবাহানা করছে বা দেরি করছে। এরকম সিচুয়েশন যদি হয় তাহলে এর শরিয়া বিধান কি? অসচ্ছল যারা, তাদের বিষয় আলাদা, তাদের বিষয় অন্য আরেকদিন আমরা কথা বলবো। কিন্তু সচ্ছল যারা, তাদের বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এখন এই যে সে সচ্ছল কিনা বা সে দেউলিয়া হয়ে গেছে কিনা, এটা কিভাবে বুঝবেন? প্রথমে হচ্ছে তার কাছে টাকা চাওয়া হবে, যে তোমার কাছে তো আমি টাকা পাই, নির্দিষ্ট একটা সময় ছিল, ওই সময়টা পার হয়ে গেছে, তুমি টাকাটা পরিশোধ করে দাও। সে দিচ্ছে না, দেরি করছে। এখন আপনারা দেখবেন যে সে যে দেরি করছে, এটা কেন? এটা কি কোনো সুনির্দিষ্ট কোনো কারণ আছে? যেমন কোনো বড় ধরনের কোনো দুর্যোগ হয়েছে বা বড় ধরনের কোনো একটা প্রাকৃতিক কিছু হয়েছে যার কারণে তার বাড়িঘর বিজনেস সব কিছু ধ্বংস হয়ে গেছে, এরকম কিছু হয়েছে? নাকি হচ্ছে শুধু শুধু সে সচ্ছল, তার কাছে টাকা আছে, তারপরে সে পরিশোধ করছে না? এখন সে দেউলিয়া হয়েছে কিনা, যদি বলে যে আমি তো দেউলিয়া হয়ে গেছি, আমি সচ্ছল না, এর প্রমাণ তাকে দিতে হবে। যে ঠিক আছে, তুমি বলতেছো তুমি দেউলিয়া হয়ে গেছো, তাহলে এর প্রমাণ দাও। যদি সে প্রমাণ দিতে না পারে, তাহলে ধরে নেওয়া হবে যে সে ঋণ খেলাপি, বা ঋণটা সে সচ্ছল অবস্থায়ও সে পরিশোধ করতে টালবাহানা করছে। তো এই ধরনের ব্যক্তিদের বা এই ধরনের বিষয়গুলো নিয়ে শরিয়া বিধানগুলো আজকে আমরা জানব। 1 নাম্বার, সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে ইচ্ছাকৃত দেরি করা, এটা ইসলামে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। ইচ্ছাকৃতভাবে কেউ দেরি করতে পারবে না। আপনি একজনের কাছ থেকে টাকা পান বা সে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, একটা নির্দিষ্ট সময় ছিল, সময়ের পূর্বেই পরিশোধ করে দিতে হবে। সচ্ছল অবস্থায় দেরি করা বা টালবাহানা করা, এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণ নিষেধ। 2 নাম্বার, যদি এখন দেখেন যে আপনি তো একজনকে ঋণ দিয়েছেন, সে ঋণটা পরিশোধ করছে না, সময় চলে গেছে। এই যে সময় চলে গেছে, সে অতিরিক্ত সময় নিতেছে, 5 দিনের জায়গায় বা 2 মাসের জায়গায় 3 মাস নিচ্ছে। এই অতিরিক্ত সময় নেওয়ার কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনি কোনো জরিমানা নিতে পারবেন না। তার উপর কোনো জরিমানা আরোপ করা যাবে না যে তোমার সময় তো ছিল 2 মাস, 2 মাসের ভিতরে তুমি টাকাটা পরিশোধ করে দিবা, কিন্তু তুমি 2 মাসের ভিতরে পারো নাই, আরো অতিরিক্ত সময় নিচ্ছ। তো এই যে অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে, এর বিনিময়ে এক্সট্রা জরিমানা এটা আরোপ করা যাবে না ঋণ গ্রহীতার উপর, পাওনাদার থেকে ঋণ গ্রহীতার উপর। এটা হইতে পারে যে ইসলামী ব্যাংক থেকে কেউ ঋণ নিয়েছে, তখন ইসলামী ব্যাংকও এই জায়গাতে এক্সট্রা সময়ের জন্য, অতিরিক্ত সময়ের জন্য সে জরিমানা আদায় করতে পারবে না। এবং এটা এরকমও হইতে পারে যে আহ, আপনি কারো কাছে ঋণ দিয়েছেন, সে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, এখন 2 মাসের জায়গায় 3 মাস হওয়ার কারণে আপনার টাকাটা তার কাছে আটকা পড়ে আছে। এতে করে আপনার কি হয়েছে, আপনার 1 মাসের এই টাকাটা খাটে একটা ব্যবসায় একটা প্রফিট করার সুযোগ ছিল, এই প্রফিটটা আপনি করতে পারেন নাই, এই প্রফিট থেকে আপনাকে মাহরুম করা হয়েছে। এই যে আপনার একটা ক্ষতি হলো, ঋণটা যথাসময়ে আদায় না করার কারণে বা একটু দেরিতে আদায় করার কারণে, এই ক্ষতির কারণেও আপনি কোনো জরিমানা আদায় করতে পারবেন না। সহজ কথায় কোনো জরিমানা আদায় করতেই পারবেন না, সেটা অতিরিক্ত সময়ে যাক, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে হোক। তারপর দেখেন 3 নাম্বার, ঋণ আদায়ে 2 মাস হয়ে গেছে, 2 মাস সময় ছিল, 2 মাসের ভিতর ঋণ পরিশোধ করে নাই। এখন তো আপনি তার কাছ থেকে টাকাটা আদায় করার জন্য আপনি আইনি ব্যবস্থায় যাবেন, তাই না? আপনি তার বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা গ্রহণ করা যায়, এটা আপনি গ্রহণ করবেন। এটা করতে গিয়ে এই যে উকিল নেওয়া বা হচ্ছে তাকে নোটিশ পাঠানো বা এই যে যে কোনো ধরনের যে খরচগুলো আছে, এই খরচগুলো ঋণ গ্রহীতা থেকে আদায় করে নেবেন। ঋণ গ্রহীতাই এই খরচটা বহন করতে হবে। কারণ কি? কারণ তার কারণেই তো এই দেরিটা হচ্ছে। এই যে উকিল আনা, এই যে নোটিশ প্রদান করা, এই যে এই বিষয়গুলো, এই খরচগুলো কেন আসছে? কারণ ঋণ গ্রহীতা যথাসময়ে ঋণটা পরিশোধ করে নাই, সে সচ্ছল থাকা অবস্থায়ও টালবাহানা করছে। এই কারণে এই যাবতীয় যে খরচগুলো আছে, এগুলো ঋণ গ্রহীতাকেই বহন করতে হবে। 4 নাম্বার, এখন টাকা উদ্ধারে, টাকা আপনি যখন কাউকে ঋণ দিয়েছেন, আপনি কোনো একটা কিছু, জমি বা স্বর্ণ বা যে কোনো কিছু আপনি বন্ধক রেখেছেন, যে হ্যাঁ, তুমি এটার সেফটির জন্য একটা কিছু বন্ধক রেখে যাও। তো আপনি বন্ধক রাখছেন,
ঋণ যদি যথাসময়ে পরিশোধ না করে, আপনি আদালতের অনুমতি নিয়ে এই যে তার বন্ধকি যে বিষয়গুলো আছে, বন্ধকি যে জিনিসগুলো আছে, এগুলো বিক্রি করে ওইখান থেকে আপনার ঋণের টাকা আপনি নিয়ে যেতে পারবেন। তবে আপনি যদি চান, আপনি যখন ঋণ দিচ্ছেন, একটা চুক্তি সই হচ্ছে, চুক্তি লিখিত হচ্ছে, এই চুক্তিতেও আপনি এই কথাটা ইনক্লুড করে নিতে পারেন যে দেখো, তুমি যদি যথাসময়ে ঋণের টাকাটা পরিশোধ করতে না পারো, তাহলে এই যে তোমার কাছ থেকে যে আমি একটা সেফটির জন্য একটা বন্ধকি একটা জিনিস রাখছি, এই জিনিসটা কিন্তু আমি আদালতের অনুমতি ছাড়াই বিক্রি বিক্রি করে দিব, এটাও জায়েজ আছে। যদি আপনি এই কথাটা চুক্তিতে লিখে নেন, এবং চুক্তিতে এটা লেখাও জায়েজ আছে যে তুমি যদি যথাসময়ে পরিশোধ করতে না পারো, তোমার অনুমতি ছাড়াই বা আদালতের অনুমতি ছাড়াই আমি এই বন্ধকি জিনিস বিক্রি করে আমার টাকা আমি নিয়ে যাব, এই জিনিসটা জায়েজ আছে। তারপর দেখেন 5 নাম্বার, ঋণ দিয়েছেন, কথা হয়েছে যে তোমাকে 1 লক্ষ টাকা ঋণ দিলাম, তুমি প্রতি মাসে 10,000 টাকা করে আমাকে কিস্তি পরিশোধ করবা, 10 মাসে 1 লক্ষ টাকা দিয়ে দিবা। আপনি চাইলে এই শর্তটা করে নিতে পারেন যে তুমি যদি কোনো 1 মাসের কিস্তি মিস করো, অর্থাৎ 2 মাস দিছো, তৃতীয় মাসে দিতে পারলা না, তৃতীয় মাসের টাকাটা মিস করলা, কিস্তি দিতে পারো নাই, যদি তুমি কোনো 1 মাসের কিস্তি মিস করো, তাহলে পুরো টাকাটা তোমার উপর তাৎক্ষণিক বকেয়া হয়ে যাবে। পুরো টাকা বলতে, মনে করেন আপনি 1 লক্ষ টাকা ঋণ দিয়েছেন, কথা ছিল প্রতি মাসে 10,000 টাকা করে কিস্তি পরিশোধ করবে, তাহলে 10 মাস, তাই না? 10 মাসে 10 করে 1 লক্ষ টাকা হয়। এখন 2 মাসের কিস্তি পরিশোধ করছে, বাকি আছে কত? 80,000 টাকা। 2 মাসে 10 20,000 টাকা কিস্তি পরিশোধ করার পরে বাকি 8 মাসের জন্য 8,000 টাকা কিস্তি থাকে। এখন সে তৃতীয় মাসে কি করলো? কিস্তিটা পরিশোধ করতে পারলো না বা কিস্তি মিস করলো। আপনি চুক্তিতে যদি থাকে, তাহলে এই যে বাকি যে 8 মাসের কিস্তি ছিল 80,000 টাকা, পুরো টাকাটা এই তৃতীয় মাসে বকেয়া হয়ে যাবে। তাকে বলতে পারবেন যে দেখো, চুক্তিতে ছিল তুমি যদি কিস্তি মিস করো, তুমি পুরো টাকা একসাথে বকেয়া এটা সম্পূর্ণ পরিশোধ করে দিতে হবে, তোমার কাছে আমার এই কিস্তিটা কন্টিনিউ করা সম্ভব হবে না। তখন সে ওই তৃতীয় মাসে পুরো টাকা, একেবারে 80,000 টাকা যে কোনো মূল্যেই হোক পরিশোধ করে দিতে হবে। যদি সে পরিশোধ করতে না পারে, তাহলে এই যে এখানে যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো তার উপরও প্রযোজ্য হবে। সে পরিশোধ করতে পারতেছে না কেন? সে বলবে যে আমি দেউলিয়া। তুমি দেউলিয়া, প্রমাণ কি? প্রমাণ দাও। যদি সে প্রমাণ দিতে পারে, বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে, আগুন লেগে ব্যবসা হয়ে গেছে, অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে, ঘূর্ণিঝড় আসছে, অনেক বড় ক্ষতি হয়েছে, কোনো রিয়েল যদি এরকম যৌক্তিক কোনো কারণ যদি সে দেখাইতে না পারে যে সে সত্যি সত্যি দেউলিয়া হয়ে গেছে, না পারলে এই নিয়মগুলো তার উপর প্রযোজ্য। যে না, তোমার তো কোনো কারণ নাই, তোমার সবকিছু ঠিক আছে, তোমার বিজনেস ভালো চলতেছে, তোমার লেনদেন ভালো চলতেছে, অন্য সব জায়গা থেকে তুমি টাকা দিয়ে নগদ নগদ জিনিস কেনাকাটা করতেছো, আমার সাথে কেন তুমি এই কাজটা করতেছো? তুমি পুরো টাকা এখনই তাৎক্ষণিক আমাকে পরিশোধ করে দিতে হবে, এই কাজটা করতে পারবেন, জায়েজ আছে এটা। তারপরে মনে করেন 6 নাম্বার, আপনি কাউকে কোনো একটা ফ্রিজ বা কোনো একটা পণ্য মুড়াবাহা চুক্তিতে বিক্রি করছেন, যে এই ফ্রিজটা 50,000 টাকা দাম, তোমাকে আমি এটা বিক্রি করলাম, তুমি আমাকে কিস্তিতে পরিশোধ করে দিবা, বা হচ্ছে 2 মাস পরে পুরো টাকাটা একসাথে পরিশোধ করে দিবা, একটা চুক্তি হলো। সে সময় মতো ওই টাকাটা যদি পরিশোধ করতে না পারে, এবং এই যে আপনি যে পণ্যটা দিয়েছিলেন, ওই পণ্যটা যদি যেভাবে দিয়েছেন ওইভাবে যদি অক্ষত থাকে, যে না পণ্যটা আছে, আমি চাইলে এই পণ্যটা তার কাছ থেকে নিয়ে নিতে পারবো, যদি নিয়ে নেই তাহলে আমার কোনো ক্ষতি নেই, সে টাকা দিলে দেখ, না দিলে নাই, যদি টাকা না দিতে পারে আমি পণ্যটা ফেরত নিয়ে নিই, তাহলে এই পণ্যটা সে ফেরত নিয়ে নিতে পারবে। তো এই কাজটা ওই যে ইসলামী ব্যাংক থেকেও করে, এরকম যে একটা পণ্য বিক্রি করে কিস্তি পরিশোধ করতে পারেন নাই, বা হচ্ছে ওই যে আপনি বাড়ি বানানোর জন্য চুক্তি করে, তাই না, যে বাড়িটা বানায় দেবে, এত টাকা ঋণ দিচ্ছি। তো এই যে আপনার সময় মতো, ধরেন সিমেন্ট বিক্রি করে বা যে কোনো জিনিস বিক্রি করে, পণ্য একটা মোড়াবাহা চুক্তিতে বিক্রি হয়, সময় মতো যদি টাকাটা পরিশোধ করতে না পারে, আর ওই পণ্যগুলো যদি অক্ষত অবস্থায় থাকে, কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই ওগুলো ফেরত নিয়ে নিতে পারবেন। যে তার এখন আসলেই ঝামেলা হয়ে গেছে বা সে দেউলিয়া আসলেই হয়ে গেছে, কিন্তু এই আপনার পণ্যটা তার কাছে আছে, এখন আপনি কোনো আইনি কোনো বিষয়ে জড়ানোর দরকার নেই, আপনি সরাসরি যাবেন যে তুমি তো টাকা দিতে পারো না, আমার পণ্য আমাকে দিয়ে দাও, নিয়ে নেবেন, বাস এটা সমাধান হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখেন 7 নাম্বার একটা শরিয়া বিধান বলা হয়েছে, যে যদি কেউ দেরি করে, 2 মাসের জায়গায় 3 মাস চলে গেল ঋণ পরিশোধ করছে না, তাহলে
এই শর্তে জরিমানা আদায় করা যাবে যে তুমি যদি 2 মাস সময়ের ভিতরে যদি ঋণটা পরিশোধ করতে না পারো, তাহলে তোমার কাছ থেকে এই এত টাকা বা এই পরিমাণ টাকা জরিমানা আদায় করা যাবে। কোন শর্তে? যে এই টাকাটা কোনো দাতব্য কাজে বা কোনো ডোনেশন করে দিতে হবে কোথাও। অর্থাৎ যিনি পাওনাদার, উনার কোনো কাজে বা ইসলামী ব্যাংক বা ইসলামিক কোনো আর্থিক প্রতিষ্ঠান, তাদের বেনিফিটের জন্য এই টাকাটা ব্যবহার করা যাবে না। তবে এই শর্তে জরিমানা আদায় করা যাবে যে তুমি যদি সময় মতো না দাও, এই এত টাকা আমি জরিমানা আদায় করব এবং এইটা দাতব্য ফান্ডে ডোনেশন করে দেবো বা কোনো একটা এই ধরনের কাজে, মানে ডোনেশন করে দিতে হবে। ওই টাকাটা কোনো পাওনাদারের নিজস্ব কোনো প্রফিটের জন্য এটা নেওয়া যাবে না। ঠিক আছে? এই হলো আপনার ঋণ পরিশোধে যদি টালবাহানা করে তাহলে শরিয়া বিধানগুলো। 1 নাম্বার কি বললাম? সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে ইচ্ছাকৃত দেরি করা, এটা ইসলাম সম্পূর্ণ হারাম। দেরির কারণে বা মুদ্রাস্ফীতির কারণে বা লস হয়ে গেছে দেরিতে টাকা পাওয়ার কারণে, এই অজুহাতেও কোনো জরিমানা আদায় করা যাবে না। ঋণ আদায়ে আইনি বা আনুষঙ্গিক যদি কোনো প্রকৃত খরচ হয় টালবাহানাকারীর জন্য, তাহলে তার কাছ থেকেই এই টাকাটা নিতে হবে বা সে এই টাকাটা বহন করবে। টাকা উদ্ধারে পাওনাদার চাইলে আদালতের অনুমতি ছাড়াই চুক্তির ভিত্তিতে বন্ধকি সম্পত্তি বিক্রি করতে পারে। অর্থাৎ চুক্তিতে যদি উল্লেখ থাকে যে তুমি টাকা সময় মতো দিতে না পারলে এই বন্ধকি সম্পত্তি আমি বিক্রি করে দিব, তাহলে এটা সে করতে পারবে। যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি একটা কিস্তি দিতেও দেরি করে, তাহলে চুক্তির ভিত্তিতে, অর্থাৎ চুক্তিতে যদি লিখিত থাকে, তাহলে একটা কিস্তি মিস করলে বাকি পুরো টাকাটা তাৎক্ষণিক বকেয়া হয়ে যাবে এবং এটা দিতে সে বাধ্য থাকবে। মুরাবাহা চুক্তিতে যদি কোনো কিছু বিক্রি করা হয়, তাহলে ক্রেতা যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে ওই পণ্যটা অক্ষত থাকলে কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই সরাসরি ফেরত নেওয়া যাবে। সর্বশেষ বলা হয়েছে যে যদি কেউ দেরি করে, তাহলে এই শর্তের ভিত্তিতে একটা জরিমানা আদায় করা যাবে যে এই জরিমানার টাকাটা কোনো একটা জায়গায় ডোনেশন করে দিতে হবে বা কোনো দাতব্য কাজে এটা ব্যবহার করতে হবে। তারপরে দেখেন আরো কিছু বিধান আছে। আপনি যখন কাউকে ঋণ দিবেন, আমরা সাধারণত ঋণ দিলে কি করি? একজন জামিনদার বা হচ্ছে গ্রান্টর রাখি, তাই না? যে আমি তাকে ঋণ দিচ্ছি বা কাউকে আমরা ঋণ দিলে আমরা বলি যে তোমার জামিনদার কে হবে বা তোমার গ্রান্টর কে হবে। সে একজনকে নিয়ে আসে, সে বলে যে হ্যাঁ, এই যে উনি হচ্ছে আমার জামিনদার বা গ্রান্টর। জামিনদার বা গ্রান্টর বলবে যে হ্যাঁ, তুমি তাকে টাকা দিতে পারো। সে যদি সময় মতো পরিশোধ করতে না পারে, তাহলে তুমি এসে আমাকে ধরবা বা হচ্ছে আমার থেকে নিবা। এইটা হচ্ছে জামিনদার বা একজন গ্রান্টর রাখে এইভাবে। তো এই যে জামিনদার বা গ্রান্টর যে একজন ছিলেন, এখন পাওনাদার যদি চায়, তাহলে ঋণ গ্রহীতা অথবা হচ্ছে তার যে জামিনদার যে কারো কাছে টাকা চাইতে পারবে। ওই যে ঋণ যে নিচ্ছে, ঋণ গ্রহীতা, উনার ক্ষেত্রে শরিয়ার যে বিধিবিধান জামিনদার বা গ্রান্টরের ক্ষেত্রেও একই বিধিবিধান প্রযোজ্য হবে। পাওনাদার চাইলে সে ঋণ গ্রহীতার কাছে টাকা চাবে, অথবা সে চাইলে যিনি গ্রান্টর আছে বা জামিনদার তার কাছেও টাকা চাইতে পারে। তবে জামিনদার যদি চুক্তির সময় এরকম কিছু বলে যে ঠিক আছে, আমি জামিন নিলাম বা আমি এটার গ্যারান্টর, সে টাকা দিতে না পারলে আমি দিব, কিন্তু সময় আসলে তুমি পাওনাদার টাকাটা আগে যে ঋণ গ্রহীতার কাছে চাইবা, আগে ঋণ গ্রহীতার কাছে চাইবা। ঋণ গ্রহীতা যদি না দেয়, তাহলে তুমি এসে আমার কাছে চাইবা, প্রথমেই তুমি আমার কাছে আসতে পারবে না। এই ধরনের লেখা চুক্তিতে গ্যারান্টর লিখে দিতে পারে। তো এরকম যদি লিখে, এটাও জায়েজ আছে। তখন কাজটা হচ্ছে পাওনাদার যিনি আছে, সে প্রথমে ঋণ গ্রহীতার কাছে যে টাকা চাবে বা ওই ঋণটা চাবে। যদি সে দিতে অক্ষম হয়, সে দিতে না পারে, তাহলে এসে জামিনদারকে ধরবে। এবং এই যে বললাম যে ঋণ গ্রহীতার জন্য যে যে নিয়ম কানুনগুলো ছিল, সবগুলোই একজন জামিনদার বা গ্যারান্টরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ এই যে উপরে যেগুলো পড়ে আসলাম, যে দেরি করা যাবে না, দেরি করলে তাকে এই করতে হবে, ওই করতে হবে, এই যে কতগুলো নিয়ম কানুন পড়লাম, এই সবগুলো নিয়ম কানুন গ্যারান্টরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি জামিনদার ব্যর্থ হয়। এবার আসে আরেকটা মাসালা, দেখেন ঠিকাদারের ক্ষেত্রে নিয়ম। ঠিকাদার কি? ধরেন আপনার বাড়ি নির্মাণ করতে হবে বা কোনো একটা কিছু বানাইতে হবে। মূলত এটাকে আপনার আরবিতে বায়ুস বায়ুল ইস্তিসনা পড়তে পারেন, মানে কোনো কিছু বানানোর, সরাসরি এটা বানানো নাই, হয়তো একটা বাড়ি বানাইতে হবে
অথবা হচ্ছে কোনো একটা ঘর বানাইতে হবে, অথবা কোনো একটা টেবিল বানাইতে হবে, অথবা কোনো একটা খাট বানাইতে হবে, বা যে কোনো একটা জিনিস যেটা কাঁচামাল থেকে বানাইতে হয়, নির্মাণ করতে হয়, এই ধরনের কোনো কিছু, এই কাজগুলো যে নেয় তাকে বলা হয় ঠিকাদার। ঠিক আছে? এখন এই ঠিকাদারের ক্ষেত্রে আপনি চাইলে এই ঠিকাদারের সাথে যে লেনদেন করলেন, আপনি যে একজনকে বললেন বা ঠিকাদারকে বললেন তুমি আমার বাড়িটা বানায় দিবা আগামী 5 মাসের ভিতরে বা আগামী 6 মাসের ভিতরে, বা আমার যে টেবিলটা আছে বা আমার যে খাটটা আছে তুমি এটা 2 দিনে বানায় দিবা। যদি তুমি বানায় দিতে না পারো, তাহলে তুমি যে টাকাটা পাইতা 5,000 টাকা, বা তোমার কাছ থেকে 1,000 টাকা জরিমানা করা হবে। একটা খাটের দাম হচ্ছে 5,000 টাকা, তুমি যদি 2 দিনের ভিতরে আমাকে বানায় দিতে না পারো, তাহলে কিন্তু 1,000 টাকা তোমার জরিমানা দিতে হবে। বা একটা বাড়ির একটা ডিল নিলেন, যে আপনি বলতে পারেন যে তুমি এটা এই সময়ের ভিতরে বানায় দিবা, 5 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে। দেরি করলে জরিমানা আরোপ করা হবে, কারণ তুমি যদি দেরি করো আমার ক্ষতি হয়ে যাবে। আমি এই প্রোডাক্টটা ডেলিভারি করার কথা অমুক তারিখে, আমি এটা ডেলিভারি করতে পারবো না, বা আমার এটা ব্যবহার করা দরকার, আমার একটা অনুষ্ঠান আছে, আমি এটা ব্যবহার করতে পারবো না। তোমার কারণে আমার যদি এই ক্ষতিটা হয়, তাহলে তোমার উপর আমি জরিমানা করব এত টাকা। এই জিনিসটা কিন্তু আপনি আরোপ করতে পারেন। এবং ঠিকাদার যদি ওই নির্দিষ্ট সময়ে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করতে না পারে, তাহলে ওই যে ঋণ খেলাপি যে আছে, যে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, তার মতোই যতগুলো শরীয়ত বিধান আছে সবগুলো তার উপর প্রযোজ্য হবে। সে ঋণ খেলাপির মতোই বিবেচিত হবে, কারণ তার সাথে আপনার একটা চুক্তি হয়েছে। এখন এই যে আপনার সাথে চুক্তি হইলো এবং আপনি বললেন 2 দিনের ভিতরে যদি তুমি না বানায় দিতে পারো তাহলে 1,000 টাকা জরিমানা হবে। এখন আপনি তো 5,000 টাকা তাকে 2 দিন পরে দিবেন, 2 দিনে না দিয়ে সে 3 দিন পরে প্রোডাক্টটা নিয়ে আসলো। এখন আপনি এই 5,000 টাকা যে খাট বানানোর জন্য চুক্তি হয়েছিল, এই 5,000 টাকা থেকে ওই যে জরিমানার 1,000 টাকা ওইটা কেটে তারপরে বাকি 4,000 টাকা আপনি ঠিকাদারকে দিতে পারবেন। এই বিষয়টা জায়েজ আছে। আপনি যদি সরাসরি ঋণ দেন, টাকা ঋণ দেন, ওই জায়গায় কিন্তু এটা জায়েজ নাই। আপনি এক্সট্রা কোনো জরিমানা আদায় করতে পারবেন না। কিন্তু আপনি যদি ঠিকাদারের সাথে কোনো কাজ করেন বা এরকম নির্মাণ কাজ বা কোনো মালামাল কোনো কিছু বানায় দেওয়া, কোনো চুক্তিতে এরকম যদি কোনো কাজ করেন, তার কাছ থেকে আপনি জরিমানা আদায় করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? এবার বলতেছে আর্থিক জরিমানার বাইরে অন্যান্য শাস্তি। আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ঋণের টাকা ঠিকমতো দেন না, আপনি, আপনার লেনদেন ভালো না, ব্যাংক চাইলে আপনাকে ব্ল্যাকলিস্ট করে রাখতে পারে। ব্ল্যাকলিস্ট, ধরেন এখানে তো অনেকগুলো ব্যাংক আছে, 10টা 12টা 15টা ব্যাংক আছে, আনুমানিক বলতেছি, আমি জানি না। তো অনেকগুলো ব্যাংক আছে। আপনি সিটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, আপনার সিটি ব্যাংকের সাথে ঋণের লেনদেন ভালো না, আপনি সময় মতো কিস্তি পরিশোধ করেন না। সিটি ব্যাংক চাইলে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিতে পারে, এবং ব্ল্যাকলিস্ট করে এইটা অন্য যে ব্যাংকগুলো আছে তাদের কাছেও পাঠিয়ে দিতে পারে। সিটি ব্যাংক ইউসিবি ব্যাংকের কাছে পাঠাইতে পারে, সিটি ব্যাংক চাইলে ইসলামী ব্যাংকের কাছে পাঠিয়ে দিতে পারে, বা তাদের পুরো যারা ব্যাংক আছে, ব্যাংক কমিউনিটির একটা আলাদা একটা সিস্টেম থাকতে পারে, ওই সিস্টেমে আপনার নামটা দিয়ে দিল। অর্থাৎ আপনি যদি সিটি ব্যাংকের সাথে লেনদেন খারাপ করেন এবং পরবর্তীতে যে ইসলামী ব্যাংকে যদি আপনি লেনদেন করতে চান, ইসলামী ব্যাংক আগে আপনার প্রোফাইল দেখবে যে আপনার লেনদেনের প্রোফাইলটা কিরকম আছে। ওখানে যেয়ে দেখবে না, সিটি ব্যাংক তো তাকে ব্ল্যাক লিস্ট করে রাখছে, সে তো ঠিকমতো কিস্তির টাকা পরিশোধ করে না। তো এই যে আর্থিক জরিমানার বাহিরেও এরকম ব্ল্যাক লিস্ট করে এই শাস্তিটাও তার জন্য দিতে পারে। ব্ল্যাকলিস্ট করে সবাইকে জানায় দিবে, সবাইকে সতর্ক করে দিবে যে অমুক ব্যক্তি ঋণ নিলে ঠিকঠাক মতো পরিশোধ করে না। এটা যেমন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হইতে পারে, ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও হইতে পারে, এবং এটা পার্সোনাল ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য। এই বিষয়টা এভাবে করা যেতে পারে। এবার দেখেন আরো কিছু সাধারণ কিছু বিধিবিধান আছে। যেমন দেখেন, প্রতিষ্ঠান যদি চায় বৈধ উপায়ে ঋণ খেলাপির আর্থিক অবস্থা ও লেনদেন সম্পর্কে খোঁজ নিতে পারে। বৈধ উপায়ে খোঁজ নিতে পারে, এটা কিভাবে? আপনি বললেন আমি দেউলিয়া হয়ে গেছি, আমি তো টাকাটা দিতে পারতেছি না। এই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক আপনার কাছ থেকে আপনার একটা বিজনেসের জন্য টাকা নিয়েছেন, বা আপনার যে বিজনেস বা জমি কোথাও কিনছেন কিনা, এই বিষয়গুলো সে খোঁজ নিতে পারে। আপনার যদি কোনো বিজনেস থাকে, ওই বিজনেসের যে অডিট ফাইল আছে, অডিট ফাইলটা সে দেখতে চাইতে পারে যে আপনি দেউলিয়া হয়ে গেছেন, ঠিক আছে, প্রমাণ কি? আপনার যে বিজনেস আছে, আমি তো জানি আপনার একটা বিজনেস আছে, ওই বিজনেসের যে অডিট ফাইল আছে ওইটা আমাদেরকে দেখান।
এই অডিট ফাইলটা দেখার এটা বৈধ, সে এটা দেখতে পারে, কারণ অডিট ফাইল দিয়েই তো প্রমাণ হবে যে তার বিজনেস কি আসলেই দেউলিয়া হয়ে গেছে, নাকি লেনদেন ঠিকঠাকভাবে আছে, অন্য জায়গা থেকে সবকিছু কেনাকাটা করতেছে নগদ টাকায়, কিন্তু আমার ঋণ দেওয়ার ক্ষেত্রে সে টালবাহানা করতেছে। তো এই জিনিসটা করতে পারবে। আবার ধরেন আপনি ক্রেডিট কার্ড নিছেন, ক্রেডিট কার্ড তো একটা ঋণ, তাই না? আমরা পড়েছি গত ক্লাসে। তো ক্রেডিট কার্ডও যদি নিয়ে থাকেন, এখন আপনি ঠিকঠাক মতো টাকা দিতে পারতেছেন না, ক্রেডিট কার্ডের একটা রিপোর্ট থাকে, রিপোর্ট সিস্টেম, ক্রেডিট সিস্টেম থাকে, বা আপনি যদি সময় মতো কিস্তি পরিশোধ করেন আপনার একটা স্কোর থাকে, এই স্কোরটা এই প্রতিষ্ঠান দেখতে পারে যে তোমার ক্রেডিট রিপোর্ট দেখাও, তুমি কি আসলেই দেউলিয়া হয়ে গেছো, নাকি আহ, তোমার অন্য কোথাও টাকা আছে। বা আপনি মনে করেন এক ব্যাংকে টাকা রাখছেন, আরেক ব্যাংক থেকে লোন নিয়েছেন, এখন যেখান থেকে লোন নিয়েছেন ওখানে লোন ঠিকমতো পরিশোধ করেন না, এখন এই ব্যাংক আপনার অন্যান্য যে প্রতিষ্ঠান আছে ওখানে ব্যাংক স্টেটমেন্ট দেখতে পারে যে আপনার ওই ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসেন, ওখানে তো আপনার টাকা আছে, বা ওইখানে আপনার জমি কিনা আছে, ওই জমির কাগজপত্র নিয়ে আসেন। এই যে এই সবগুলো বিষয়, এই খোঁজ খবর নেওয়া, এটা বৈধ উপায়, ঋণ খেলাপির জন্য এটা করতে পারে। প্রতিষ্ঠান খোঁজ খবর নিবে, বাস্তবে যদি কোথাও কোনো কিছু না পায় তাহলে বলতে পারে যে না ঠিক আছে আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনাকে ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু যদি কোথাও কোনো কিছু পায় তাহলে তাকে ঋণ খেলাপি হিসাবে ধরা হবে। আরেকটা বিষয় দেখেন, কাউকে ঋণ দিয়েছেন আপনি, ঋণ দেওয়ার পরে ঋণ যখন পরিশোধ করছে, 1 লক্ষ টাকা ঋণ দিয়েছেন, 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করার পরে ঋণ গ্রহীতা খুশি হয়ে আপনাকে 2,000 টাকা বাড়ায় দিছে, আপনাকে 3,000 টাকা 5,000 টাকা বাড়ায় দিছে, এটা বকশিস বলা হয়। যদি কেউ খুশি হয়ে এই এক্সট্রা টাকাটা পাওনাদারকে দেয় তাহলে এটা নেওয়া জায়েজ আছে। শর্ত হলো কোনো ধরনের চুক্তি বা কোনো ধরনের পূর্বের এরকম কথা থাকতে পারবে না যে তুমি ঋণ দেওয়ার সময় আমাকে 5,000 টাকা বাড়ায় দিবা, এই ধরনের কোনো চুক্তি থাকা যাবে না, কোনো চুক্তি নেই। তোমাকে আমি 1 লক্ষ টাকা ঋণ দিলাম, তুমি আমাকে এই 1 লক্ষ টাকা ফেরত দিবা, এরকম যদি চুক্তি হয় তাহলে ফেরত দেওয়ার সময় সে চাইলে 2,000 টাকা বাড়ায় দিতে পারে যে না আমি খুশি হয়ে তোমাকে আমি 2,000 টাকা বকশিস দিলাম, কোনো ধরনের প্রেশার নাই, কোনো ধরনের চুক্তি নাই, কোনো ধরনের হিলা নাই, ঠিক আছে? তাহলে জায়েজ আছে। তারপর দেখেন, এক ব্যাংকে ধরেন ইসলামী ব্যাংকে আপনার দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যবসায়ী অ্যাকাউন্ট বা ঋণের অ্যাকাউন্ট। ধরেন আপনার দুইটা অ্যাকাউন্ট, আপনি কি করলেন, সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিলেন, এখন আপনার কারেন্ট অ্যাকাউন্টেও টাকা আছে, আপনি সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, এখানে টাকা নাই, এখানে আপনি খালি, আপনি ব্যাংকে বলতেছেন আমার তো টাকা নেই আমি খালি হয়ে গেছি। এই ব্যাংকেই আপনার আরেকটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ওইখানে আবার টাকা আছে। এখন ব্যাংক চাইলে করতে পারে কি, আপনার যেহেতু সেভিংস অ্যাকাউন্টে কোনো টাকা নাই, আপনি এটার এগেনস্টে লোন নিয়েছেন, লোনটা পরিশোধ করতে পারতেছেন না, আমি জানি আপনার কারেন্ট অ্যাকাউন্টে টাকা আছে, ওইখান থেকে আমি টাকা নিয়ে নেব, এবং ব্যাংক চাইলে ওখান থেকে ঋণ গ্রহীতার অনুমতি ছাড়া টাকাটা নিয়ে নিতে পারে। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে দুইটা অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে ঋণ নেওয়া হয়েছে, এখানে টাকা নাই, ব্যাংক চাইলে তার সময় যদি পার হয়ে যায়, সময় পার হওয়ার আগে কিন্তু এগুলো কিছু করা যাবে না, সময় পার হয়ে গেল যদি ঋণ পরিশোধ না করে, তাহলে ব্যাংক চাইলে তার যে অন্য টাইপের অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, ওইখান থেকেও সে এই যে ঋণ সমপরিমাণ টাকা কেটে রাখতে পারে। এখন ধরেন তার যে ঋণ নিয়েছে টাকায়, বাংলা টাকায়, বিডিটি কারেন্সি, এবং তার যে কারেন্ট অ্যাকাউন্ট আছে ওইখানেও বিডিটি আছে, তাহলে 1 লক্ষ টাকা ঋণ দিয়েছে, 1 লক্ষ টাকা সরাসরি সে কেটে নিয়ে যাবে। এখন ঋণ দিয়েছে বাংলা টাকায়, তার কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য একটা অ্যাকাউন্ট, অন্য যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, তার আছে ডলার, টাকা নাই, তাহলে কি করবে, প্রথমে ওই ডলারটাকে বাংলা টাকায় এক্সচেঞ্জ করতে হবে। এখানে এক্সচেঞ্জ করার যে নিয়ম আছে, ওই যে আমরা মুদ্রা লেনদেনের যে নিয়ম আছে ওই নিয়মেই এক্সচেঞ্জটা করতে হবে, ওই নিয়মে এক্সচেঞ্জ করার পরে বাংলা টাকা যখন আসবে এখান থেকে 1 লক্ষ টাকা ঋণের এগেনস্টে কেটে রেখে দিবে, তার যদি একটা ব্যাংকে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের পড়া, আজকে ছোট্ট একটা ক্লাস। ঋণ পরিশোধে যদি সচ্ছল ব্যক্তি টালবাহানা করে
তাহলে তার শরিয়া বিধান কি? আজকে পড়া এতটুকুই। এখন হচ্ছে আমরা কোশ্চেন নিব। আপনারা গত 3 ক্লাসের যতগুলো কোশ্চেন আছে সব করতে পারেন।